গায়ে লাগছে। তা বিয়ের দিন যে পুরুষ নিজের সদ্য বিবাহিত বউকে ফেলে রেখে চলে যেতে পারে তাকে কাপুরুষ ছাড়ার কি বলে মিস্টার রেহবার? রেহবার এবার এতটাই হতবাক হলো যে কথা বলতেই ভুলে গেল। কাপা কাপা গলায় বলল, আপনি কিভাবে? আমিও বলেছি, রাইট? পুনি আগের মতো হেসে বলল, কেউ বলেনি। আচ্ছা, আপনি আপনার প্রাক্তন স্ত্রীর নাম জানেন? রেহবারের চোখ লাল হয়ে আছে, তবে সে রাগের বহিঃপ্রকাশ করা থেকে নিজেকে যথাসম্ভব আটকাচ্ছে। পূর্বের কথা এমনি মাথায় আগুন ধরিয়ে দিয়েছে তার, মনে করতে চায় না সে, তাই দাঁতে দাঁত চেপে বলল, সে কৈফিয়ত কি এখন আপনাকে দিতে হবে? অবশ্যই দিতে হবে। চিৎকার করে উঠল পূর্ণি। রেহবার এবার চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করল। তারপর পুনরায় ইস্পাত কঠিন শক্ত গলায় বলল, আপনি আপনার লিমিট ক্রস করছেন পূর্ণিমা। এগুলো আমার পার্সোনাল ম্যাটার। পার্সোনাল? হাসলেন মিস্টার রেহবার। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি আপনার বউয়ের মুখ না দেখে কেন তাকে ত্যাগ করেছিলেন? রেহবারের রাগ এবার ফেটে পড়ল। উল্টো ঘুরে জোরে কয়েকটা পাঞ্চ মারল আধুনিক সজ্জায় সজ্জিত কাঠের দেয়ালটায়। মূর্তিটা অর্ধেক ভেঙে ঢুকে গেল। পুনি ঢোক গিলল, তবে নিজের কথা থেকে এক চুলো নড়ল না। পুনি ঢোক গিলল, তবে নিজের কথা থেকে এক চুলো নড়ল না। রেহবার দ্রুত ঘুরে রেলিংয়ে নিজের দুহাত রেখে মাঝে বন্ধ করে ফেলল পূর্ণিকে। রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে রক্তলাল চোখ করে শক্ত গলায় বলল, সে কথা আমি আপনাকে বলতে বাধ্য নই। পূর্ণি চোখ সরালো না। সে রক্তলাল দৃষ্টিতে নিজের আক্রোশ ভরা চোখ মিলিয়ে বলল, অবশ্যই বাধ্য, কারণ সেই দিন বাসর ঘরে আপনার ফেলে যাওয়া সদ্য বিবাহিত মেয়েটা আমি ছিলাম রেহবার। রেহবারের মাথায় এবার যেন বজ্রপাত পড়ল। মস্তিষ্ক বুঝতে পারল না তৎক্ষণাৎ বিষয়টা। বুঝতেই এক ঝটকায় সে নিজের হাত সরিয়ে পিছিয়ে গেল কয়েক কদম। নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে রইল সামনের কান্নারত অথচ তার প্রতি শত আক্রোশ জমিয়ে রাখা মেয়েটার দিকে। মুখ দিয়ে শুধু অস্ফুট স্বরে বেরোলো, মিথ্যে বলছেন আপনি। ওই দিন তো। রেহবার আর কিছু বলতে পারল না, কথা গুলিয়ে যাচ্ছে তার। পূর্ণি নিষ্প্রাণ গলায় বলল, আমি মিথ্যে বললেও আপনার বাড়ির প্রত্যেকটা সদস্য নিশ্চয়ই মিথ্যা বলবে না মিস্টার রেহবার। আপনি তাদের প্রত্যেককে জিজ্ঞেস করতে পারেন। রেহবারের মনে হচ্ছে সব স্বপ্ন। এত এত কিছু সে জানতো না, অথচ তার পুরো পরিবার জানতো। তাকে একটাবারও বলার প্রয়োজন বোধ করেনি তারা। পূর্ণি বুঝলো রেহবার নিজের মধ্যে নেই, বেশ বড়সড় ধাক্কা খেয়েছে সে। তাই পূর্ণি নিজে এগিয়ে গেল কয়েক পা। রেহবারের দিকে তাকাতে গেলেই তাকে মুখ উপরে তুলে চাইতে হয়। তাই চাইল সে, করুণ গলায় বলল, আমি জানি না আপনি কেন সেদিন আমার মুখ দর্শন না করে চলে গিয়েছিলেন। আমি আজ জানতেও চাই না, তবে বিশ্বাস করুন উপায় না পেয়ে আজ আমায় আপনার সামনে আবার দাঁড়াতে হয়েছে। এই যে। বলেই পূর্ণি নিজের হ্যান্ডব্যাগ ঘেটে ডিভোর্স পেপার বের করে রেহবারের ডান হাত নিজের হাতে টেনে ডিভোর্স পেপারটা তুলে দিয়ে বলল, আগের যে ডিভোর্স পেপারটায় আপনি সাইন করেছিলেন সেটা নকল ছিল। বড় খালা কি ভেবে এমন করেছিলেন আমি জানি না। হয়তো ভেবেছিলেন সম্পর্কটা কিছুভাবে যদি টিকে যায়। সে যাই হোক, যেই সম্পর্কের ভবিষ্যৎ নেই সেই সম্পর্ক আর না বহন করাই ভালো বলে আমার মনে হয়। তাই আমি আসল ডিভোর্স পেপারটা সাইন করে দিতে গেলাম। আপনি চেক করে নেবেন। রেহবার এবারও কিছু বলল না, শুধু মুখ তুলে চাইল সামনের নারীটির পানে। মলিন চেহারার অসামান্য এই নারীটির দিক থেকে রেহবার কোনোবারই চোখ সরাতে পারে না, আজও পারল না। শুধু এক সমুদ্র সময় প্রশ্ন নিয়ে তাকিয়ে রইল তার পানে। পুনি চোখের জল মুছে নিল, গলাটা ঝেড়ে নিল একবার, তারপরই মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, এতক্ষণ যদি খুব রুড বিহেভ করে থাকি তার জন্য এক্সট্রিমলি সরি। আপনি হয়তো বুঝবেন না একজন মেয়ে বিয়ে নিয়ে কত স্বপ্ন বুনে নিজের মধ্যে। আমিও তেমন স্বামী সংসার নিয়ে অজস্র স্বপ্ন নিয়ে এই বাড়ি এসেছিলাম। দোষ আপনার দিব নাকি আমার ভাগ্যের দিব জানি না, তবে সেইবার আপনার প্রতি ভীষণ আক্রোশ অভিমান নিয়ে দেশ ছেড়েছিলাম। তবে এবারে আমি আর তা চাই না। এই কটা দিনে আমি বুঝেছি আমার ধারণার যতটা খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ আপনি নন। আজ থেকে আমার কাছে থেকে আপনার মুক্তি। এইবার ভালো একটা মেয়ে বিয়ে করে সুখী হন। আমার সাথে তো আর পারলেন না। হ্যাঁ, আপনার বাঁচানো প্রাণের ঋণ হয়তো আমি শোধ করতে পারবো না, তবে মন থেকে অনেক শুভ কামনা রইল আপনার পরবর্তী জীবনের জন্য। আসি, ভালো থাকবেন। এক নিঃশ্বাসে পুরো কথা শেষ করেই পুনি হ্যান্ডব্যাগটা ঠিক করে নিয়ে রেহবারকে পাশ কাটিয়ে চলে গেল।
রেবার তখনও একইভাবে পেপার হাতে দাঁড়িয়ে আছে, তার মাথাতেই আসছে না কিছু। হঠাৎই মনে হলো তার অনেক কিছু জিজ্ঞেস করার আছে, হয়তো তার উত্তর পূর্ণি দিতে পারবে। রেবার এবার অস্থির হয়ে উঠল, পিছন ঘুরে অস্থির চিত্তে ডাকল, পূর্ণিমা, পূর্ণিমা। নিচ থেকে গাড়ির আওয়াজ পেতেই রেহেবার বুঝল বড্ড দেরি করে ফেলল সে। পূর্ণিয়া নেই এ বাড়িতে। রেহেবার সেখানেই হাঁটু মুড়ে বসে পড়ল কাগজ হাতে। রেহেবারের মাথায় এখন হাজার চিন্তা ঘুরছে। তার মা তাহলে তাকে কেন বলেছিল তার বিয়ে খালার মেয়ের সাথে ঠিক হয়েছে? পূর্ণা ছাড়া তো খালার কোনো মেয়ে নেই। তাহলে রেহেবারের হঠাৎ মাথায় এলো পূর্ণিমা আর পূর্ণাশা নামটা তো একই রকম। তাহলে কি পূর্ণি পূর্ণার বোন? কিন্তু তাহলে ছোট থেকে সে পূর্ণিকে কোনোদিন কেন দেখেনি? আর তাদের ডিভোর্স পেপারটা বা নকল ছিল কেন? রেহেবার মাথার চুল টেনে ধরল। এত প্রশ্নের উত্তর তাকে কে দেবে? রেহেবারের বেশ কিছুক্ষণ বাদে খেয়ালে এলো পূর্ণি চলে গেছে, যাকে পাওয়ার জন্য তার এত এত আকুতি, এত প্ল্যান। সে নাকি তারই বউ, অথচ কতগুলো ভুল বোঝাবুঝির কারণে নাকি সে বিয়ের দিন তাকে রেখে চলে গিয়েছিল। না, আর কিছু ভাবতে পারছে না সে। রেহেবার উঠে দাঁড়ালো, সিদ্ধান্ত নিল সে এক্ষুনি পূর্ণির কাছে যাবে। যদি সব কথা সত্যি হয় তবে সে আর হারাতে চায় না এই নারীটিকে। অনেক কথাও যে জানা অত্যন্ত জরুরি তার। রেহেবারের চোখ গেল তার হাতে ডিভোর্স পেপারে। চটজলদি খুলল সেই পেপার। পূর্ণির নাম জলজল করছে দেখি মনে হলো বুকে যেন কেউ তার ভারী পাথর চাপিয়ে দিয়েছে। রেহেবার আর দেরি করল না, দৌড়ে সিঁড়ি বেয়ে নেমে গেল নিচে। বাইকের চাবি নিয়ে সোজা বেরিয়ে গেল পূর্ণির বাড়ির উদ্দেশ্যে। রেখে গেল কৌতূহলে জর্জরিত বন্ধু মহলকে। রেহেবার আরশিয়ার বাড়ি পৌঁছলো রাত 10:30টায়। গিয়েই কলিং বেল চাপলো কয়েকবার। তখনও দরজা না খোলায় মেজাজ চড়ল তুঙ্গে। দরজাটা ভেঙে ফেলবে মনে মনে ঠিক করতেই খুলে গেল দরজাটা। রেহেবার রাগ কন্ট্রোল করে নিল। আরশিয়া দরজা খুলেই শান্ত গলায় বলল, ভিতরে আসুন। রেহেবার বেশ অবাক হলো আরশিয়ার এমন শান্ত ব্যবহারে। তবে নিজের কৌতূহল চেপে ভিতরে গিয়ে সোফায় বসল সে। অস্থির ভঙ্গিতে চারিদিক খুঁজতে লাগলো আকাঙ্ক্ষিত মানুষটিকে, কিন্তু না, কোথাও নেই সে। আপনি যাকে খুঁজতে এখানে এসেছেন সে এখানে নেই। দরজা বন্ধ করে এসে রেহেবারের সামনের সোফায় বসতে বসতে বলল আরশিয়া। রেহেবার চমকে উঠে উত্তেজিত হয়ে বলল, মানে পূর্ণিমা এখন কোথায় তাহলে? আরশিয়া নিজের হাতের ওয়াচ টাইম দেখে বলল, ওর ফ্লাইট আর কিছুক্ষণ পরেই। রেহেবার বিভ্রান্তের মতো উঠে দাঁড়িয়ে বলল, হোয়াট? ফ্লাইট? কিসের ফ্লাইট? আমি তাহলে এখন আসি। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে ইনফরমেশন দেওয়ার জন্য। বলেই রেহেবার যেই বাইরের দিকে যাবে আরশিয়া উঠে দাঁড়িয়ে বলল, দাঁড়ান মিস্টার রেহবার। রেহেবারের পা থমকে গেল। ওইদিকে হৃৎপিণ্ড চলছে দ্রুতগতিতে। পূর্ণিকে হারিয়ে ফেলার শঙ্কা যেন হঠাৎই মাথায় জেঁকে বসেছে। হারিয়ে ফেলার ভয় কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। উদ্ভ্রান্তের মতো রেহেবার পিছনে ফিরল। এই সময় যে কেউ তাকে দেখলে বলতে পারবে কতটা বিধ্বস্ত সে। আরশিয়া রেহেবারের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আপাতত ওখানে গিয়ে সিনক্রেট ছাড়া কিছুই হবে না। পন্নী যতটা শান্ত ততটাই জেদি। ও একবার যখন আজ যাওয়ার ডিসিশন নিয়েছে সে যাবেই। তাই বলবো ওখানে না গিয়ে আপনি নিজে আগে ঠান্ডা হন। রেহেবার একটা শুকনো ঢোক গিলে বলল, তাহলে আমি কি ওর দেখার পাবো না? সে কি বলছে তার নিজেরই হুঁশ নেই। তার মাথায় শুধু একটা ব্যাপারই ঘুরছে, পূর্ণি নেই, সে চলে গেছে দেশ ছেড়ে। আরশিয়া রেহেবারকে শান্ত করে বসিয়ে জল দিল। রেহেবার বসলো, তবে তার মন এখনো অশান্ত। আরশিয়ার সামনে বসতেই রেহেবার একটু রোয়েশ হয়ে বসে জিজ্ঞেস করল। আরশিয়া হ্যাঁ বলো ঘাড় নাড়ল। রেহেবার উত্তেজিত হয়ে বলল, প্লিজ একটু এক্সপ্লেন করুন প্লিজ। আরশিয়া কিছুক্ষণ সময় নিয়ে বলল, আমি বেশি কিছু আপনাকে বলতে পারবো না। শুধু বলবো অনেক আশা নিয়ে ও এই বিয়েটা করেছিল। আপনি ছেড়ে দেওয়ার পর ভীষণ ভেঙে পড়েছিল মেয়েটা। সমাজের নানান কটুকতা, পরিবারের লাঞ্ছনা, ভীষণভাবে ডিপ্রেসড হয়ে গিয়েছিল। এইসব নিয়ে দিনে দিনে শরীরের অবস্থা খারাপ হতে লেগেছিল। বাইরে বেরোতো না, কারোর সাথে কথা বলতো না, এমনকি খাবারও খেত না ঠিকভাবে। তাই দেখে পূর্বা আন্টি ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ক্যালিফোর্নিয়ায় পাঠিয়ে দিলেন। এক মিনিট, পূর্বা আন্টি পূর্ণিমার মা? কিন্তু ওনার তো একটাই সন্তান, আর তাহলে পূর্ণা মানে পূর্ণাশা। আমরা তো তাই জানি, তাহলে পূর্ণিমা? আরশিয়া ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, এর উত্তর তো আপনি পূর্বা বেগমের কাছেই পাবেন রেহবার। আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না।
রেবার মনোযোগ দিয়ে পুরোটা শুনে মাথা ঝাঁকিয়ে বলল, থ্যাঙ্কস ফর দিস ইনফরমেশন। আজ উঠি তাহলে। আমার বোনের সাথে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করতে হবে। মিস্টার রেহবার, আপনাকে কিছু কথা বলি পন্নির বড় আপু হিসেবে। আমি জানি না আপনি ডিভোর্স পেপারে সাইন করেছেন কি না, তবে যদি না করে থাকেন তো কয়েকটা কথা মাথায় রাখবেন। পন্নি মানুষটা ভীষণ নরম মনের সাথে ভীতুও। হয়তো এই কথা দিনই আপনি তা বুঝেছেন। রিপিট, হয়তো এই কথাটা এতদিনেই আপনি তা বুঝেছেন। মেয়েটা অলরেডি অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে দিন পার করেছে। ভেঙে গুড়িয়ে যাওয়ার মতো শুধু এখন নিজস্ব সত্তাটুকুই যা বাকি আছে। একটা ভাঙ্গাচোরা মানুষকে আর ভেঙে গুড়িয়ে দেবেন না। এরপর আর ওকে আমরা নিজেদের কাছেই ধরে রাখতে পারবো না। তাহলে আশা করি বুঝতে পারছেন আমার কথা। রেহাবার ছোট্ট করে বলল, আই আন্ডারস্ট্যান্ড। বলে দ্রুত বেরিয়ে গেল নিজের বাড়ির উদ্দেশ্যে। রাত বেশি হয় আর গেল না পূর্বা বেগমের কাছে। আপাতত তার পূর্ণির কারেন্ট ইনফরমেশন জোগাড় করাটাও সেম ইম্পর্টেন্ট তার কাছে। ব্যালকনির আবছা আলোয় রেবার চোখের সামনে তুলে ধরল পূর্ণির ব্রেসলেটটা। পূর্ণির ব্যাপারে আরশিয়ার কথা মাথায় আসতেই বুকটা মুচড়ে এলো তার। মেয়েটা সত্যি শুধু তার মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণে এতটা কষ্ট পেয়েছে ভাবতেই রেবারের নিজের উপরই ক্রোধ সৃষ্টি হলো। চোখ লাল হয়ে এলো। প্রিয় নারীটি যে তার স্ত্রী এটা ভাবতেও মনে এক প্রশান্তি খেলে গেল। কিন্তু এই দূরত্ব তা প্রকাশে বাধা হয়ে দাঁড়ালো। রেবার পূর্ণির ব্রেসলেটটার দিকে তাকিয়ে বলল, ভাগ্য আমায় আরেকটা সুযোগ দিয়েছে পূর্ণিমা, আপনাকে নিজের করে পাওয়ার। অ্যান্ড আই প্রমিস এই সুযোগ আমি হাতছাড়া হতে দেব না। আপনি আমার আর আমারই থাকবেন। শেষ কথাটা বলার সময় তার চোয়াল শক্ত হয়ে এলো। কাউকে ফোন লাগিয়ে বলল, পরশুর ফ্লাইটটা বুক কর। আখি পর্দা সরাতেই পূর্ণির চোখ মুখ বালিশটা দিয়ে আবারও ঢেকে নিল। আখি আর কোকো একে অপরের দিকে তাকালো। আখি ভ্রু নাচিয়ে কিছু ইশারা করতেই কোকো ঝাঁপিয়ে বিছানায় উঠে পড়ল। ঘেউ ঘেউ করে পূর্ণির মুখের উপরের বালিশের প্রান্তের ভাগ টানতে লাগলো মুখ দিয়ে। পূর্ণি বিরক্ত হয়ে বালিশ ছেড়ে অন্য পাশে ঘুরে শুলো। কোকো তা দেখে আখির পানে চাইল। এই তাকানোর অর্থ এবার কি করব? আখি এবার ইশারা করলো পূর্ণিকে ডাকার জন্য। কোকো এবার লাফিয়ে পূর্ণির মুখের সামনে গিয়ে নিজের মুখ হাত দিয়ে ঠেলতে লাগলো। পূর্ণি ঘুমের মধ্যেই হেসে বলল, আপনি বড্ড শয়তান হয়েছেন কোকো। ঘুরিয়ে নিয়ে এলাম আমি, আর আপনি কিনা এই মেয়ের চামচাগিরি করছেন। কোকো কি বুঝে থেমে গেল। তারপর নিজে ব্ল্যাঙ্কেটের তলায় পূর্ণির বুকের কাছে ঢুকে বার দুয়েক পূর্ণির মুখ চেটে চুপটি করে শুয়ে রইল। আখি মাথায় হাত চেঁচিয়ে উঠল সে, এই কোকো, এই আমার কাছে তো খুব হমিতম্বি করিস। ওর কাছে যেতেই এমন শান্তশিষ্ট বাচ্চা হয়ে যাস কেন রে? কোকো মুখ বার করে ঘে ঘু করে আখির কথার প্রতিবাদ করে আবারও ঢুকে গেল ব্ল্যাঙ্কেটের মধ্যে। আখি এবার এগিয়ে গিয়ে দুজনকেই টেনে তুলল। বকাঝকা করে দুজনকেই ব্রাশ ধরিয়ে ফ্রেশ হতে পাঠালো। তারপর নিজে গিয়ে ব্রেকফাস্ট রেডি করলো। টাইম দেখে ফোঁস করে এক নিঃশ্বাস ছাড়ল। গতকালই এসেছে পূর্ণি। এরকম বিনা নোটিসে আসায় আখি নিজেও বেশ অবাক। তবে ফোলা চোখ মুখ দেখে আর তেমন কিছু জিজ্ঞেস করেনি। আর ফ্রেশ হয়ে পূর্ণি সব ঘটনা তাকে নিজে বলেছে। সব শুনে সেও স্তব্ধ। আর সবচেয়ে বেশি অবাক লেগেছে পূর্ণির বিহেভিয়ার। কারণ সে দেখেছে যতক্ষণ সে সবকিছু এক্সপ্লেন করেছে তার গলা কেঁপেছে, চোখ জল দিয়ে ভরে গেছে প্রতি মুহূর্তে। অথচ কাদার মতো তেমন কোনো বড় কিছুই হয়নি। যা হয়েছিল একদিন তাই হয়েছিল। আখির আবার ভয় লাগছে। আবার 7 বছর আগের অনুভূতিতে মেয়েটা ঝাঁপ দেয়নি তো? তার চোখ মুখ যে সেই কথারই আভাস দিচ্ছে। এত অস্থিরতা সে দেখেছিল ঠিক 6 বছর আগে, যখন পূর্ণির সাথে তার প্রথম এইসব বিষয় নিয়ে কথা হয়েছিল। পূর্ণির মনের অবস্থা দেখে আখি আজ কাছ থেকে ছুটি নিয়েছে। ভেবেছে সারাটা দিন আজ 2 বন্ধু মিলে ঘুরবে। এমনিও কতগুলো দিন দূরে ছিল তারা। এই প্রথম বোধহয় এতগুলো দিন একে অপরকে ছাড়া কাটিয়েছে তারা। আখির ভাবনার মধ্যেই পূর্ণি আর কোকো দুজন এসে বসলো দুটো চেয়ারে। কোকো ঘেউ ঘেউ করতেই আখির হুঁশ ফিরল। বিরক্ত হয়ে বলল, একে তো আমার কথা শুনিস না, আবার আমার কাছেই ব্রেকফাস্ট চাস। কোকো আর কিছু বলল না। যদি রেগে ব্রেকফাস্ট না দেয় তাহলে? আখি তা দেখে পূর্ণিকে বলল, আজ ছুটি নিয়েছি বুঝলি। এমনিও অনেকদিন তোর সাথে সময় কাটানো হয়নি, তাই ঠিক করেছি আজ সারাদিন ঘুরবো আর শপিং করব।
বলেই আখি পূর্ণির পাশের চেয়ার টেনে বসল। পূর্ণি হেসে এগিয়ে আখির কাঁধে মাথা রেখে বলল, আমার জীবনের সবচেয়ে বড় আফসোস কি জানিস? আখি সিরিয়াস মুখ করে পূর্ণির দিকে তাকিয়ে না সূচক মাথা নাড়ল। পূর্ণি তার হাসি আরো চড়া করে বলল, তুই কেন যে ছেলে হলি না, তাহলে এইসব প্যারায় না পড়ে তোকে ঠুস করে বিয়ে করে নিতাম। আখি এবার সিরিয়াস মুখ পাল্টে হেসে ফেলল। পূর্ণির মাথায় হালকা চাটি মেরে বলল, ধ্যাত, আমি ভাবলাম কি না কি করবে, তবে এটা হলে বেশ ভালোই হতো জানিস। আমি কি সুন্দর একটা টুকটুকে বউ পেতাম, সারা দিন চোখের সামনে বসিয়ে রেখে কুইন ট্রিটমেন্ট দিতাম। পূর্ণি হেসে দিল। এসব তার কাছে রূপকথার গল্পের মতোই, যাদের সে ধরতে ছুতে পারবে না জানে, তাও খুশি হয়ে যায়। কেউ তার জন্য এত ভাবলেই মন চায় নিজের সবটুকু সুখ তার নামে করে দিতে। রেবার আয়নার সামনে দাঁড়িয়ে হাতের ওয়াচ পড়তে ব্যস্ত, মুখ তার চিরাচরিত গম্ভীর। বিগত কয়েকটা দিনের পরিবর্তনে সাইডে রেখে আবার সেই আগের শক্ত মায়াদয়াহীন মানব যেন, যে পরোয়া করে না কারো, হুটহাট গুলি চালাতে যার হাত সামান্য কাঁপে না, যার ভয়ে তার পুরো অফিস থেকে বাড়ির লোক পর্যন্ত টু শব্দ করে না। তার রুমেই অবস্থারত তার 4 বন্ধু, অথচ কারো মুখে কোনো কথা নেই। সবাই বেশ সাহস নিয়ে এসেছিল রেহেবারকে গত রাতের ঘটনা জিজ্ঞেস করতে, কিন্তু সকাল সকাল তার এই শান্ত রূপ দেখে কেউ আর এগিয়ে জিজ্ঞেস করে উঠতে পারেনি এখনো। যা জিজ্ঞেস করতে এসছিস তার উত্তর এখন আমি দিতে পারবো না, এছাড়া অন্য কিছু জিজ্ঞেস করা থাকলে করতে পারিস। 3 জনেরই চমকে ওঠার চেহারা রেহেবার আয়নায় দেখল। চমকায়নি শুধু জোহান, সে ল্যাপটপ নিয়ে ব্যস্ত। সে জানে রেহেবারের যখন মনে হবে সে নিজে থেকেই এসে বলবে তাকে। জন এবার সাহস করে বলল, তোর বিষয়ে নাই বা বললি, কিন্তু কাল কি যেন নাম? পূর্ণি। হ্যাঁ, ও কেন ওভাবে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল? সেটার উত্তর আমি পরে দেব, আগে নিজে পুরোটা ক্লিয়ার হই। বলেই রেহেবার গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। শেখ বাড়িতে পৌঁছতেই আফতাব শেখ ভীষণ অমায়িকভাবে আপ্যায়ন করল রেহেবারকে। তার ব্যবহার বলছে বেশ খুশি হয়েছেন তিনি। রেহেবার বেশি কথা বলেনি, সৌজন্যটুকু বজায় রাখার জন্য যা। এমনিও সে কম কথাই বলে, বিগত কয়েকটা দিন শুধু ব্যতিক্রম ছিল, এই যা। রেহেবার সময় ওয়েস্ট করতে চাইল না। এখান থেকে সোজা অফিসে যাবে সে। আঙ্কেল, ছোট খালের সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। স্ট্রেট কাট কথা। আফতাব শেখ নিজের কথা থামিয়ে বললেন, পূর্বা উপরে আছে, যাও তুমি। রেহেবার বিনা বাক্য ব্যয়ে সিঁড়ি দিয়ে উঠে গেল পূর্বা বেগমের রুমের দিকে। রুমের সামনে গিয়ে নক করতেই পূর্বা বেগম দরজা খুললেন। হয়তো দরজার কাছেই ছিলেন, তবে তার চেহারা দেখে যে কেউ বলে দেবে তিনি কতটা বিস্মিত, এবং তার পিছনের কারণ আছে বই কি। ডিভোর্স পেপারে সাইন করার পর থেকেই রেহেবার তাকে বেশ এড়িয়ে চলে। এই 6-7 বছরে তার সাথে তেমন কোনো কথা হয়েছে বলে তো মনে পড়ে না তার। রেহেবার পূর্বা বেগমকে হতবাক করে দাঁড়িয়ে থাকতে দেখে হালকা গলা ঝেড়ে বলল, তোমার সাথে কিছু কথা আছে খালা। পূর্বা বেগমের ধ্যান ভাঙল। তাড়াহুড়ো করে বললেন, হ্যাঁ, রুমের ভিতরে এসো না তুমি। বলেই পূর্বা বেগম সরে দাঁড়াতেই রেহেবার রুমে ঢুকে বিছানার এক পাশে রাখা সোফা সেটে বসল, পায়ের উপর পা তুলে। পূর্বা বেগম এসে বসলেন সামনের সোফায়। আজ হঠাৎ তুমি এখানে, কোনো বিশেষ দরকার? রেহেবার নিজের সানগ্লাসটা খুলে সামনের টেবিলের উপর রেখে বলল, ইয়েস, বিশেষ দরকার। কয়েকটা প্রশ্নের উত্তর জানতে এসেছি তোমার কাছে, যা তুমি ছাড়া কেউ দিতে পারবে না। পূর্বা বেগম রো কোচকালেন। তার সাথে দরকারি প্রশ্ন, তার কাছে দরকারি প্রশ্ন কি নিয়ে? এর মধ্যেই রেহেবার বলে উঠল, পূর্ণিমা কি তোমার আর আঙ্কেলের মেয়ে খালা? হঠাৎ এমন প্রশ্নে চমকে উঠলেন পূর্বা বেগম। কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে সামলালেন। এই প্রশ্নের সম্মুখীন তো তাকে হতেই হতো, বরং আগেই হওয়ার জায়গায় পরে হচ্ছে সে। রুমে এসি চললেও গরম বোধ হলো তার। রেহেবার তারা লাগালো না কোনো, চুপচাপ পূর্বা বেগমের ভাবভঙ্গি পর্যবেক্ষণ করতে লাগলো। পূর্বা বেগম আস্তে ধীরে হ্যাবোদক মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ, পূর্ণি আমার সন্তান, তবে আফতাবের না। রেহেবার উত্তেজিত হয়ে বলল, হোয়াট? পূর্বা বেগম নিজের তর্জনী আঙুল মুখের কাছে নিয়ে শুশু বললেন। তারপর ধীর পায়ে উঠে গিয়ে রুমের দরজাটা লাগিয়ে এগিয়ে গেলেন আলমারির কাছে। কিছুক্ষণ খুঁজে বার করলেন একটা ডায়েরি। ডায়েরিটি নিয়ে এসে রেহেবারের সামনে বসলেন। রেহেবার বাড়তি প্রশ্ন করল না, আগ্রহের সহিত তাকিয়ে থাকলেও পূর্বা বেগমের হাতে ডায়েরিটার পানে। পূর্বা বেগম সে ডায়েরি থেকে একটা ফটো বের করে রেহেবারের হাতে দিল। রেহেবার ছবিটা ভালো করে দেখতেই
হতবাক হয়ে একবার পূর্বা বেগমের দিকে চাইল, আর একবার ছবিটার দিকে। ছবিটার দেখে বেশ পুরনোই মনে হচ্ছে। ছবিতে দাঁড়িয়ে আছে হাস্যোজ্জ্বলরত দুটি নরনারী। নারীকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা পূর্বা বেগম। কিন্তু রেহেবার সব থেকে বেশি অবাক হলো পূর্বা বেগমের পাশে দাঁড়ানো মাত্রাধিক সুদর্শন পুরুষটিকে দেখে। পুরুষটি যেন পূর্ণির কার্বন কপি। যে কেউ দেখলে বলবে এটা পূর্ণির মেল ভার্সন বোধ হয়। ওর নাম নয়ন, আর পূর্ণি আমার আর নয়নের অবৈধ সন্তান। রেহেবার ঝট করে চোখ তুলে তাকালো পূর্বা বেগমের পানে। কি বলবে মাথায় এলো না। পূর্বা বেগমের চোখে জল চিকচিক করছে। রেহেবার সব বিশ্বাস চেপে বলল, এসব মানে? পূর্বা বেগম হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে রেহেবারের হাত থেকে ফটোটা নিয়ে হাত বুলিয়ে বলল, তোমার কাছে সময় আছে ঘন্টা দুয়েক? রেহেবার নিজের ওয়াচে চোখ বুলিয়ে সাহেবকে টেক্সট করে বলল, তুমি বলো। পূর্বা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি আর নয়ন ছিলাম একই ভার্সিটির স্টুডেন্ট। আমার সিনিয়র ছিল নয়ন। নয়নের বাবা ছিলেন বাংলাদেশি, কিন্তু মা ছিলেন বিদেশি, যার কারণে নয়নকে দেখতে ছিল কিছুটা বিদেশিদের মতোই। ও ছিল রূপে গুণে সর্বসম্পন্ন। এমন কিছু ছিল না যা ও পারত না। পড়াশোনা থেকে খেলাধুলা সবাইতেই ছিল এক্সপার্ট। পুরো ভার্সিটির ক্রাশ বয় ছিল ও। দিনে মেয়েদের শত শত প্রেমপত্র আসতো। আমার ভার্সিটিতে ভর্তি হওয়ার আগেই শোনা হয়ে গিয়েছিল এই কাহিনী নানান মানুষের কাছ দিয়ে। তবে আমার বিশেষ ইন্টারেস্ট ছিল না এসবে, কারণ আমি ছিলাম মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাড়ি থেকে বিয়ের চাপ দিচ্ছে তখন। পড়াশোনার নাম করে কোনো এক প্রকারে আটকে রেখেছিলাম তা। আমার সারাদিন একটাই কথা মাথায় ঘুরতো, আজই না জোর করে আমার পরিবার বিয়ে দিয়ে দেয় কারোর সাথে। ভার্সিটিতে গিয়ে চুপচাপ এক কোনায় বসে থাকতাম। বন্ধু ছিল কয়েকজন। সব বন্ধুরা মিলে সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান করে একদিন। প্রথমে আমি মানা করলেও ওদের চাপে পড়ে যাওয়ার জন্য রাজি হই। তার আরও একটা কারণ ছিল অবশ্য। আমার হাতে টাকা ছিল না, আর না আমি কোনোদিন হলে গিয়েছিলাম মুভি দেখতে। বন্ধুরা বলেছিল আজ কোনো এক সিনিয়রের বার্থডে, তাই সে সব ট্রিট দিচ্ছে। সিনেমা হলের সামনে গিয়ে বুঝলাম সেই মানুষটা আর কেউ না, নয়ন ছিল। আমার বন্ধুরা তার চেনা জানা ছিল। সবাই আমার তার সাথে পরিচয় করিয়ে দিল। আমি লজ্জায় চোখ তুলে তাকাইনি সেদিন। নয়ন নিজেই এগিয়ে এসে হ্যান্ডশেক করেছিল আমার সাথে। সিনেমা হলে নয়ন এসে বসেছিল আমার পাশে। আমি তখন মুভির ভিতর মত্ত। আশেপাশের হুঁশ নেই, খেয়ালও ছিল না ভয়ে কার হাত চেপে ধরেছি। পরে পাশে তাকিয়ে নয়নকে দেখতেই দেখলাম সেও আমার দিকে তাকিয়ে। আমি দ্রুত লজ্জায় হাঁসফাঁস করে উঠে গিয়েছিলাম তখন। সমস্ত বিল সে মেটানোয় আমার ভীষণ অস্বস্তি হচ্ছিল যে বার্থডে উইশও তাকে করিনি আমি। বাড়ি ফেরার সময় আমি মনে অনেক সাহস জুগিয়ে গিয়েছিলাম নয়নের কাছে। কাঁপা কাঁপা গলায় হ্যাপি বার্থডে বলে চোখ তুলে একবার নয়নকে দেখে চোখ নামিয়ে নিয়েছিলাম। নয়ন সেদিন নিঃশব্দে হেসে থ্যাংক ইউ বলেছিল শুধু। তার কিছুদিন পর থেকে ভার্সিটি জুড়ে খুব উথাল পাথাল লেগেছিল একটি কথা নিয়ে, আর সেটি হলো নয়ন প্রেমে পড়েছে। কিন্তু কে সেই মেয়ে, কই থাকে, আদেও নয়নকে সে ভালোবাসে কি না তা কেউ জানে না। আমার তেমন কোনো প্রতিক্রিয়া ছিল না এই ব্যাপারে। তবে আমি হঠাৎ করেই দেখলাম নয়নের সাথে আমার না চাইতেও ঘন ঘন দেখা হয়ে যাচ্ছে। এই যেমন মাঝে মাঝে বন্ধুরা মিলে হুট করে সিনিয়রদের সাথে ঘুরতে যাওয়া, ভার্সিটি ট্রিপ, মাঝে মাঝে তো রাস্তায়ও। ধীরে ধীরে আমরা বন্ধু হয়ে উঠলাম, যদিও পরে আমি বুঝেছিলাম সেটা মোটেও কাকতালীয় ঘটনা ছিল না, পুরোটাই ছিল প্রি প্ল্যান্ড। এইটুকু বলে পূর্বা বেগম কান্নারত চোখেই হাসলেন খানিক। তারপর পুনরায় বললেন, আমার নয়নের আগে কোনো ছেলে বন্ধু ছিল না। ঘন ঘন আলাপে আমি ভীষণ দুর্বল হয়ে পড়ি নয়নের প্রতি। মাঝে মাঝে সে অন্য কাউকে ভালোবাসে ভাবলে বুকটা মোচড় দিয়ে উঠত। কত শত রাত এই ভেবে কেঁদেছি ওর জন্য। তবে কোনোদিনই ভালোবাসার দাবি রাখিনি। আমি জানতাম আমার মতো এত সাধারণ মেয়েদের হয়তো বন্ধু মানানো যায়, তবে জীবন সঙ্গী নয়। তবে আমার ধারণা পাল্টলো। আসিফা মানে আরশিয়া, আর আরশিয়ানের মায়ের জন্মদিন।
আশিফা ছিল আমার 2 বছরের সিনিয়র, অথচ ওর মতো ভালো বোধহয় আমার বন্ধুরাও আমায় বাসত না। সেদিন রাতে পার্টি ছিল ওদের বাড়িতে। ভার্সিটির প্রায় অনেকেই উপস্থিত ছিল সেদিন। নয়ন সবার সামনে প্রপোজ করে আমায়। আমি অবাকের শেষ পর্যায়ে তখন, যখন সে আমায় ঘিরে তার এতদিনের অনুভূতির কথা বলে, পুরো ভরা মেহমানদের সামনে বলে যার প্রেমে সে গভীরভাবে পড়েছিল আমি সেই মেয়ে। আমি অনেক কান্না করি, পরে সবার বোঝানোর পর শান্ত হয়ে অ্যাকসেপ্ট করি নয়নকে। তারপর থেকে শুরু হয় আমাদের প্রেম কাহিনী। টানা 4 বছর আমরা প্রেম করি। নয়ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পায়। এর মধ্যে আমার পরিবার বিয়ে ঠিক করে আফতাবের সাথে, আমার অজান্তেই। আফতাব আসতো প্রায় আমার বাড়িতে, তবে আমি বুঝিনি কোনোদিনও ও আমায় ভালোবাসে বা কিছু। আমি এটা জানতে পেরে খুব কান্নাকাটি করেছিলাম সেদিন। নয়নের ব্যাপারটা জানানোর পর পরিবার না করলেও মেনে নিয়েছিল নয়নের ভালো চাকরি আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে। নয়নের বাড়ি পার্টি রাখা হয় তার চাকরি পাওয়ার আনন্দে। আমার বাড়ি থেকেও ছেড়ে দেয় আমায় যাওয়ার জন্য। নয়নের বাবা ছাড়া কেউ ছিল না তেমন পরিবারে। মা গত হয়েছিলেন বছর 5 আগে। সেদিন পার্টিতে আমরা মজা করি, ড্রিঙ্ক করি বন্ধুরা। তারপর আর মনে নেই কি হয়েছিল। সকালে উঠে নিজেকে নয়নের সাথে একই বেডে পাই। দুজনেই হতভম্ব হয়ে গিয়েছিলাম সেদিন, কারণ দুজনেরই মাথায় ছিল না গত রাতে কী হয়েছে। আমরা প্রথমে টেনশন করলেও পরে তা কথাবার্তা বলে নিজেদের মধ্যে মিটিয়ে নিই। ভুলে যাই দুজনের সেই রাতটা, যা কাল হয়ে দাঁড়িয়েছিল পরবর্তীকালে আমাদের কাছে। পূর্বা বেগম কান্নায় ভেঙে পড়লেন। রেহেবার এবার নড়ে চড়ে বসল। আস্তে আস্তে উত্তর পাচ্ছে সে সবের, তবে এখনও আরও জানা বাকি। পূর্বা বেগম চোখের জল মুছলেন। কাজ হলো না তাতে, তাই ওইভাবেই পুনরায় বললেন, 1.5 মাসের মাথায় আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম সেদিন। এত যে নয়নকে চিঠি লিখে সুইসাইড করতে গিয়েছিলাম। আমার এখনো মনে পড়ে সেই দিনটা। পূর্বা বেগমের চোখের সামনে ভেসে উঠল যেন সেই দিনটা। ভার্সিটির পাশের লেকটায় ঝাঁপ দিতে গিয়েছিল সে। বাড়িতে জানাজানি হয়ে গিয়েছিল ব্যাপারটা। তার পক্ষে অ্যাবর্শন করানো সম্ভব ছিল না। লেকের একদম সামনে পৌঁছে ঝাঁপ দিতে যাবে, এমন সময় কেউ তাকে টেনে পেছন ঘুরিয়ে এক থাপ্পড় মেরেছিল গালে। থাপ্পড়ের জোর এতটাই ছিল যে সে পড়ে গিয়েছিল ছিটকে। চোখ তুলে অগ্নিদৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকা নয়নকে দেখে অবাক চোখে তাকিয়েছিল। বিগত 4 বছরে গায়ে হাত তোলা তো দূর, নয়ন উঁচু গলায় কথা পর্যন্ত বলেনি তার সাথে। নয়ন সেদিন প্রথম ওর সাথে এমন রূঢ় ব্যবহার করেছিল। এক হাঁটু মুড়ে তার গাল চেপে ধরে ক্ষিপ্ত গলায় বলেছিল, তোর সাহস কি করে হয় তুই আমার সন্তানকে মারতে চাস? একটা কথা মাথায় রাখ, আমার সন্তানের গায়ে যদি ফুলের টোকা লাগে আমি তোকে নিজেই মেরে এই লেকের পানিতে ভাসিয়ে দেব। আরো অনেক কথা শুনিয়েছিল সে পূর্বাকে। পূর্বা শেষে হাউমাউ করে কেঁদে উঠতে তাকে বুকে জড়িয়ে নিয়েছিল। করুণ গলায় বলেছিল, কেন এমন করতে গেছিলে পূর্বা? তুমি জানো না তোমায় ছাড়া আমি এক মুহূর্ত কল্পনা করতে পারি না নিজেকে। তোমার পেটে যে আমার, সে তো আমারই অংশ। তুমি আমায় এতদিনে এই চিনলে পূর্বা, যে তোমার মনে হলো আমি এই খবরটা শোনা মাত্রই তোমায় ত্যাগ করব বা অপারেশন করাতে বলবো? পূর্বা কেঁদে নয়নের বুকে মুখ লুকিয়ে বলল, সমাজ পরিবারকে ফেস করার ক্ষমতা আমার আর নেই নয়ন। কিচ্ছু করতে হবে না তোমায়, যা করার এবার আমি করব। কালই বাবা তোমার বাড়ি যাচ্ছে আশীর্বাদ করিয়ে আংটি পরাতে। সত্যি? 3 সত্যি ম্যাডাম। বলেই পূর্বা কান্নারত মুখ নিজের 2 হাতের মধ্যে নিয়ে গালের পাশ মুছে দিয়ে বলল, কেঁদে কেঁদে কি হাল করলে? আমার বাবুটা ভাববে তার বাবা মাকে শুধু কাঁদায়। আসো দেখি একটু আদর করে দিই। বলেই পূর্বাকে বলার সুযোগ না দিয়ে নিজের ঠোঁটের স্পর্শে ভরিয়ে দিল তার সারা মুখ। ঘোরের মধ্যে স্পর্শ গলায় নামতেই পূর্বা জড়িয়ে ধরল নয়নকে। নয়ন বুঝতে পেরে নিজেকে সামলে নিল। পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, আচ্ছা পূর্বা, তোমার কি চাই? বেবি গার্ল নাকি বেবি বয়? পূর্বা ভেবে বলল, আমার একটা টুকটুকে মেয়ে চাই, যাকে দেখতে হবে ঠিক তোমার মতো, সাদা ফকফকা।
নয়ন হেসে ফেলল পূর্বার এই কথা শুনে, তারপর তাকে একটু জড়িয়ে নিয়ে বলল, আমিও চাই তোমার একটা ছোট্ট প্রিন্সেস আসুক। তোমার নামের পি আর আমার নামের অ্যান মিলিয়ে তার নাম রাখবো পূর্ণিমা।